হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএইচ এডুকেশনস ল্যাব। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ডাব্লিউবিসিএস মেন পরীক্ষার জন্য পলিটি এমসিকিউ এর সেট 2 নিয়ে ডিসকাশনস করব। এর আগে সেট 1 এ আমরা বেশ কতগুলো এমসিকিউ নিয়ে ডিসকাশনস করেছিলাম। সেই ডিসকাশনটা যদি তোমরা মিস করে যাও বা মিস করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের যে প্লেলিস্ট আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো সেট 1 এর ডিসকাশনসটা। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পরবর্তী আপডেট পেতে পাশে যে ঘন্টা বাটনটা আছে ওটা প্রেস করে রাখো। ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের একটা ইনফরমেশন জানাই যে এমএস এডুকেশনস ল্যাবের পক্ষ থেকে এখানে আমাদের ডাব্লিউবিসিএস এর মেনের জন্য মক টেস্ট স্টার্ট হয়েছে এবং টোটাল মক টেস্ট হচ্ছে 325খানা মক টেস্ট আছে, যার মধ্যে 105টা হচ্ছে স্পিড টেস্ট আছে, ফুল টেস্ট আছে 12টা, আর ডেলি সিএ হচ্ছে 210টা আছে। এর জন্য দাম মাত্র 650 টাকা রাখা হয়েছে এবং এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যারা এক্সাম দেবে তাদের র্যাঙ্ক দেওয়া হবে এবং অ্যান্সারের সঙ্গে এক্সপ্লেনেশনসটাও কিন্তু এখানে থাকবে। টোটাল কোর্সের ভ্যালিডিটি হচ্ছে 12 মাস। যারা এক্সামটাকে আরও বেটার করতে চাও তারা কিন্তু এই কোর্সে এনরোল হতে পারো, ঠিক আছে? এবং কোর্সে এনরোল হওয়ার সময় বা কোর্সটা পারচেস করার সময় একটা কুপন কোড দিতে হয় এখানে, এবং কুপন কোড যখন তোমরা কিনবে MR212 এই কোডটা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। চলো আজকে আমাদের ডিসকাশনসটা এবার স্টার্ট করি। ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, ইন হুইচ পার্ট অফ দি কনস্টিটিউশনস দি কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ফাইন্ড এলাবোরেশনস। এখানে জানতে চেয়েছে কনস্টিটিউশনের কোন পার্টে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা ডিটেলসে এলাবোরেট করা আছে, ঠিক আছে? এ প্রিএম্বল, বি ফান্ডামেন্টাল রাইটস, সি ফান্ডামেন্টাল ডিউটিস, না ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। দেখো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশনস ডি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির এটা এম হচ্ছে ক্রিয়েট সোশ্যাল এবং ইকোনমিক অ্যাডভান্সমেন্ট। এটা হচ্ছে সিটিজেনদের, আমাদের ভারতের সিটিজেনদের সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশনসটা আরও বেটার করা, ওকে, যারা হচ্ছে খুব ভালোভাবে লাইফটা যাতে স্পেন্ড করতে পারে, ঠিক আছে? এবার দেখো এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা পার্ট 4-এ আছে, ওকে, পার্ট 4-এ আছে এবং আর্টিকেল 36 থেকে 51-এর মধ্যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা আলোচনা করা হয়েছে। এখানে ডিটেলস কিছু ইনফরমেশনস আমি লিখে দিয়েছি, তোমরা হচ্ছে দেখে নিও, ওকে। চলো পরে কোশ্চেন্স। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, দি কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন, ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়েছিল? 26শে জানুয়ারি 1950, বি 26শে জানুয়ারি 1949, সি 26শে নভেম্বর 1949, না December 31, 1949। দেখো এখানে কিন্তু দুটো প্রশ্ন এসে থাকে বেসিক্যালি, একটা হচ্ছে ভারতীয় সংবিধান কবে অ্যাডপ্ট করা হয়েছিল, আর একটা আসে যে ভারতীয় সংবিধান কত সালে হচ্ছে ইমপ্লিমেন্ট হয়েছিল এবং কত তারিখে। দেখো এখানে জানতে চেয়েছে কত তারিখে অ্যাডপ্ট করা হয়েছিল ভারতীয় সংবিধানটাকে, তো সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশানস সি, অ্যাডপ্ট করা হয়েছিল ভারতীয় সংবিধান 1949 সালের 26শে নভেম্বর। তারপর চলো পরে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে কি বলছে দেখো, দি স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, কি বললাম, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম ওয়াজ অ্যাডপ্ট বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1993, 1990, 1991, 1992। দেখো আমাদের এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম সম্বন্ধে জানতে হবে। স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম এটা হচ্ছে একটা ইকোনমিক পলিসি এবং এটা হচ্ছে বেসিক্যালি ডেভেলপিং যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর জন্য এই এই ইকোনমিক পলিসিটা প্রমোট করেছে কোন দুটো সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, ঠিক আছে? তাহলে কী কী বললাম ভালো করে শোনো। এই যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম এটা হচ্ছে একটা ইকোনমিক পলিসি এবং এটা ডেভেলপিং কান্ট্রি, যেটা হচ্ছে মানে ডেভেলপ করছো বা উন্নয়নশীল কান্ট্রি,
যেমন ধরো আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত কান্ট্রিগুলোর জন্য আর কি নেওয়া হয়েছিল এই পলিসিটা। এবং এই পলিসিটা কারা নিয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক এবং হচ্ছে আইএমএফ। ঠিক আছে? তো ইন্ডিয়া এই পলিসিটা কত সালে অ্যাকসেপ্ট করেছিল? এই প্রশ্নটা সঠিক আনসার হচ্ছে অপশন সি, 1991-এ। ওকে, এবার দেখো এই যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক যৌথভাবে এই যে প্রোগ্রামটা, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামটা, এটা কিন্তু 80-র দশকে 1980 সালে স্টার্ট করেছিল। কত সালে? 1980 সালে। কিন্তু ইন্ডিয়া অ্যাডপ্ট করেছিল কত সালে? সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাডপ্ট করেছিল এই পুরো পলিসিটা অপশন সি 1991 সালে। তারপরে কোশ্চেন নাম্বার 4। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা কিন্তু বেশ কয়েকবার ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসছে। দেখো কি বলেছে, দি পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ, দেখো পার্লামেন্ট অফ ইন্ডিয়া মানে আমাদের যে সংসদটা আছে এটা কি কি দিয়ে গঠিত সেটা জানতে চেয়েছে। অপশান সি, প্রেসিডেন্ট, লোকসভা অ্যান্ড রাজ্যসভা, বি লোকসভা অ্যান্ড রাজ্যসভা, সি লোকসভা স্পিকার অ্যান্ড প্রাইম মিনিস্টার, ডি নান অফ দি অ্যাবভ। দেখো আমাদের উপরে উপরে মনে হতে পারে যে পার্লামেন্টটা হচ্ছে তো দুটো আছে, একটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা, তাহলে এটা হচ্ছে আনসার, সঠিক অ্যান্সার বি হবে। কিন্তু না, রং। লোকসভা এবং রাজ্যসভা কোনো আইন যখন দুটো উভয় সভা থেকে পাশ করবে, প্রেসিডেন্ট যতক্ষণ তা না সাইন করবে ততক্ষণ তা না কিন্তু ওই বিলটা যেটা পাশ হলো সেটা আইনে পরিণত হবে না। তাহলে এখানে তিনটে অর্গান আছে, প্রেসিডেন্ট আছে, লোকসভা আছে এবং রাজ্যসভা আছে। ঠিক আছে? তাহলে পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ প্রাইম মিনিস্টার, দি প্রেসিডেন্ট, লোকসভা এবং রাজ্যসভা। দেখো এই পরের স্লাইডে মিস্টেক হয়ে গেছে, এটা কিন্তু তোমার হচ্ছে সঠিক অ্যান্সারটা তোমরা একটু লিখে নাও, এটা সঠিক অ্যান্সারটা হবে এ। ওকে, নট বি হচ্ছে। তারপরে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? কোশ্চেন নাম্বার 5-এ ভালো করে নোটিস করো। হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া? রাজনৈতিক ক্ষমতার চিফ সোর্স বা মুখ্য উৎস কোনটি? জনগণ, কনস্টিটিউশনস, পার্লামেন্ট, দি পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। এইটা সম্ভবত মিসলেনিয়াসের পরীক্ষাতে এই কোশ্চেনটা এসছে। ঠিক আছে? দেখো চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া অবশ্যই দি পিপলস অফ ইন্ডিয়া। ওকে, আমাদের দেখো ডেমোক্রেটিক কান্ট্রি এবং ডেমোক্রেটিক কান্ট্রিতে মানুষ কিন্তু নেতাকে চুজ করে এবং সেই নেতারাই কিন্তু পার্লামেন্টে গিয়ে বসে এবং আমাদের জন্য আইন পাশ করে, তাই না? তো আমাদের যে চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ভারতে সেটা অবশ্যই জনগণ। অনেকে হয়তো কনস্টিটিউশনের সঙ্গে গুলিয়ে ফেলবে, কিন্তু এই প্রশ্নটা চিফ পলিটিক্যাল পাওয়ারের চিফ সোর্স যদি জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই কিন্তু এটা দি পিপুল হবে। তারপরে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? কোশ্চেন নাম্বার 6 ভালো করে পড়ো। কি বললো? হুইচ অফ দি ফলোয়িং ফান্ডামেন্টাল রাইট ওয়াজ ডিসক্রাইব বাই ডক্টর বি.আর. আম্বেদকর অ্যাজ এ হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশনস? রাইট টু প্রপার্টি, রাইট টু রিলিজিয়ান্স, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, না অল অফ দি অ্যাবভ? দেখো এই কোশ্চেনটা সঠিক আনসার হচ্ছে অপশান সি, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিসকে বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশনস বলেছে। কারণ কি? আন্ডার আর্টিকেল 32 এর মাধ্যমে কোনো পার্সেন্টস যদি মনে করে যে তার ফান্ডামেন্টাল রাইট কেড়ে নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু তিনি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারে। ঠিক আছে? তার জন্য আর্টিকেল 32-কে বি.আর. আম্বেদকর, এটা হচ্ছে এই আর্টিকেলটা থেকে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস বলা হচ্ছে এবং এইটাকে বলা হচ্ছে কি হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন। ঠিক আছে? দেখো রাইট টু প্রপার্টি এটা কিন্তু হচ্ছে অরিজিনাল কনস্টিটিউশনে এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু পরবর্তীকালে এটাকে কিন্তু লিগাল রাইটে পরিণত করা হয়েছে আন্ডার আর্টিকেল 300A হয়েছে। তারপরে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কি বলেছে দেখো, দি ফার্মার্স অফ দি ইন্ডিয়ান দি ফার্মার্স অফ দি কনস্টিটিউশনস borrowed the concept of directive principle। এখানে বেসিক্যালি জানতে চাচ্ছে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিটা এটা কোথা থেকে বড় করা হয়েছে। ঠিক আছে? তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, দি কনস্টিটিউশনস অফ আইরিশ রিপাবলিক, আয়ারল্যান্ড থেকে এটা বড় করা হয়েছে, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে বড় করা হয়েছে, না কনস্টিটিউশনস অফ ইউএসএসআর
এটা সোভিয়েত ইউনিয়নের কনস্টিটিউশনস থেকে বড় করা হয়েছে, না দ্য কনস্টিটিউশনস অফ সুইজারল্যান্ডের কনস্টিটিউশনস থেকে বড় করা হয়েছে। দেখো এখানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কিন্তু আইরিশ কনস্টিটিউশনস থেকে বড় করা হয়েছে, ঠিক আছে। এবারে এই যে আয়ারল্যান্ড এই কনসেপ্টটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিটা এটা তারা হচ্ছে স্পেন থেকে বড় করেছিল, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া বড় করেছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড বড় করেছে কোথা থেকে? স্পেন থেকে। দেখো আরও কিছু এক্সট্রা ইনফরমেশনস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা ভালো করে মনে রাখবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে এখানে ফেডারেল স্কিমের কনসেপ্টটা নেওয়া হয়েছে, অফিস অফ গভর্নরের কনসেপ্টটা নেওয়া হয়েছে, জুডিশিয়ারি, পাবলিক সার্ভিস কমিশনস এবং ইমার্জেন্সি প্রভিশনস। দেখো এখানে গুলিয়ে ফেলো, আমরা ভাবি যে ইমার্জেন্সি প্রভিশনস কোথা থেকে নেওয়া হয়েছে, হুট করে জার্মানি অ্যান্সার করে দেয়, কিন্তু এটা রং অ্যান্সার হয়ে যায়। ইমার্জেন্সি প্রভিশন যদি বলি তাহলে এটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে, কিন্তু ইমার্জেন্সির সময় যে ফান্ডামেন্টাল রাইটটা কেড়ে নেওয়া হয় সেটা নেওয়া হয়েছে জার্মান কনস্টিটিউশনস থেকে বা ওয়েমার কনস্টিটিউশনস থেকে, ঠিক আছে। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস এই সমস্ত ব্যাপারগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। আইরিশ কনস্টিটিউশনস থেকে যে ব্যাপারগুলো নেওয়া হয়েছে এটা তো ডিপিএসপি নেওয়া হয়েছে, এবং নমিনেটেড মেম্বার, নমিনেশনস অফ রাজ্যসভা এবং যে আমাদের 12 জন রাজ্যসভার মেম্বারকে নমিনেটেড করা হয় এটা কিন্তু আইরিশ কনস্টিটিউশনস থেকে দেওয়া। আর মেথড অফ ইলেকশনস অফ প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য যে নির্বাচন পদ্ধতিটা ফলো করা হয় সেটা কিন্তু আইরিশ কনস্টিটিউশনস থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর সোভিয়েত কনস্টিটিউশনস থেকে সেটা ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে, আইডিয়াল অফ, তারপর সোশ্যালস মানে সোশ্যালস ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিসটা প্রিএম্বলের এটাও কিন্তু হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে, ওকে। তারপর চলো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 8-এ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, আমাদের যে রাষ্ট্রপতি যিনি আছেন, রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? দি পিপলস ডাইরেক্টলি মানে জনগণের দ্বারা, বি রাজ্যসভা মেম্বার্স, রাজ্যসভার মেম্বারদের দ্বারা, মেম্বার্স অফ বোথ হাউস অফ দি পার্লামেন্ট, ওকে, রাজ্যসভার মেম্বারদের যারা উভয় পার্লামেন্ট থেকে নির্বাচিত হচ্ছে তারা, সি ডি ইলেক্টেড মেম্বার্স এমএলএস অ্যান্ড এমপিস। এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হবে অবশ্যই ডি, নট সি, ঠিক আছে, সি নয়, ডি সঠিক অ্যান্সার হবে। দেখো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এর যে প্রসেসে আর কি নির্বাচিত করা হয়, এখানে প্রফেশনালস এ হিসেবে নির্বাচন করা হয়ে থাকে। দেখো যে সমস্ত মেম্বাররা ইলেক্টেড হচ্ছে তারা হচ্ছে লোকসভা থেকে ইলেক্টেড হচ্ছে এবং রাজ্যসভা থেকে ইলেক্টেড হচ্ছে, ঠিক আছে। তারপরে যে সমস্ত রাজ্য বা ইউনিয়ন টেরিটরিসে ভোট হয়, তার মানে দেখো ইউনিয়ন টেরিটরিসে দুটো স্টেটে ভোট হয়, সেটা হচ্ছে দিল্লি আর কোথায়, পন্ডিচেরি, ওকে। এখন জম্মু অ্যান্ড কাশ্মীরেও ভোট হবে, তাহলে 3টে ইউটি হচ্ছে কাশ্মীরে। তাহলে দেখো এবার যে রাজ্যগুলো হচ্ছে সেখানকার এমএলএ তারা কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ইলেক্টেড করে, ওকে। এখানে নমিনেটেড যে সমস্ত মেম্বার আছে, নমিনেটেড মেম্বাররা কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশনে পার্টিসিপেট করে না, ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, ইলেক্টেড এমএলএ এবং এমপিসরা পার্টিসিপেট করে, আর যারা নমিনেটেড মেম্বার আছে তারা কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশনে পার্টিসিপেট করে না, কিন্তু ইমপিচমেন্ট প্রসিডিওরে অংশগ্রহণ করে। বোঝা গেল? চলো পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, হাউ মেনি ডিফারেন্ট টাইপ অফ এমার্জেন্সিস আর ইনভাইসেস বাই দি কনস্টিটিউশনস, আমাদের কনস্টিটিউশনে কত রকমের ইমার্জেন্সির কথা বলা হয়েছে? 2, 3 না 4 রকমের? দেখো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে 3 রকমের এমার্জেন্সির কথা বলা হয়েছে, ঠিক আছে। কি কি? ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা, তো এটা হচ্ছে আন্ডার আর্টিকেল 352-তে আসে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেসিডেন্ট রুল বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি, ধরো কোনো রাজ্যের, সেটা আন্ডার আর্টিকেল 356-এ আসে, কোনো রাজ্যে হচ্ছে সরকারের যে এটা আছে সেটা কনস্টিটিউশন অনুযায়ী চলছে না, তাহলে সেখানে হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়ালস ইমার্জেন্সি আন্ডার আর্টিকেল 360, ওকে। যদিও এখনও আমাদের একবারও দেশে ফাইন্যান্সিয়ালস ইমার্জেন্সি জারি হয়নি। তাহলে কি কি বললাম? 3টে ইমার্জেন্সি বললাম, ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল আর হচ্ছে ফাইন্যান্সিয়ালস ইমার্জেন্সি, ওকে। এবং এদের আর্টিকেলগুলো ভালো করে মনে রাখবে, 352,
356 অ্যান্ড 360। তারপরে কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? কোশ্চেন নাম্বার 10-এ দেখো, দি প্রাইম মিনিস্টার তিনি ইলেক্টেড বাই দি লোকসভা, তিনি লোকসভা থেকে ইলেক্টেড হন। বি ইলেক্টেড বাই দি টু হাউস অফ দি পার্লামেন্ট অ্যাট এ জয়েন্ট সিটিং। সি অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট। ডি ইলেক্টেড বাই দি লোকসভা অ্যান্ড অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট। দেখো, প্রাইম মিনিস্টার বেসিক্যালি যিনি হয়ে থাকেন, তিনি অবশ্যই এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হবে সি অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট। ওকে, ইলেক্টেড বাই দি লোকসভা এটা নয়। দেখো, নরেন্দ্র মোদীকে তিনি হচ্ছে লোকসভা ভোটে জয়ী হয়েছেন এবং তাঁর দলের যারা হচ্ছে সংসদ আছে তারা অ্যাজ এ লিডার, পার্টির লিডার হিসেবে চুজ করেছেন এবং সংসদীয় দলে চুজ করার পরে তিনি হচ্ছে প্রাইম মিনিস্টার হয়েছেন। এটা তো সত্য, ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ ভারতে প্রধানমন্ত্রী তিনি কিন্তু রাষ্ট্রপতি দ্বারা অ্যাপয়েন্টেড হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার অবশ্যই সি হবে। তারপরে কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট মেম্বার অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। চারটে অপশনের মধ্যে কোন পার্সেন্টে তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার নয়? সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য জে.বি. কৃপালানি, জয়প্রকাশ নারায়ণ এবং কে এম মুন্সি। দেখো, এখানে কিন্তু এই কোশ্চেনটা বেশ কমন, এটা সিডিএসের একটা কোশ্চেন। আর এখানে কিন্তু আর এক রকমভাবে কোশ্চেনটা আসতে পারে যে জয়প্রকাশ নারায়ণের অপশানটাকে হটিয়ে দিয়ে এম কে গান্ধী আসতে পারে, ঠিক আছে। তো দুটো রকমভাবে এই কোশ্চেনটা আসে, একটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণের নাম দিয়ে আর একটা হচ্ছে এম কে গান্ধীর নাম দিয়ে, ঠিক আছে। দেখো, জয়প্রকাশ নারায়ণ এবং এম কে গান্ধী উভয়েই কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা হচ্ছে মেম্বাররা বেসিক্যালি চুজ করা হতো কেমনভাবে? ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে, ঠিক আছে, ক্যাবিনেট মিশন এর রেকমেন্ডেশনস অনুযায়ী, ঠিক আছে, ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী এখানে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা তারা কিন্তু হচ্ছে ইনডাইরেক্টলি চুজ হয়ে আসতো, ঠিক আছে। এবং দেখো, তাহলে এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 12, এটা হচ্ছে সিডিএস এর কোশ্চেন। ইকোনমিক জাস্টিস অ্যাজ ওয়ান অফ দি অবজেক্টিভ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস হ্যাজ বিন প্রোভাইডেড ইন। ইকোনমিক জাস্টিসটা এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের একটা অবজেক্টিভ, এটা কোথায় হচ্ছে প্রোভাইডেড করা হয়েছে? দি প্রিএম্বল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইট, প্রিএম্বলে এবং মৌলিক অধিকারে, প্রিএম্বল অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আছে, না ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আছে? দেখো, ইকোনমিক জাস্টিসের কথা এটা আমাদের ভারতীয় সংবিধানে এখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে, প্রিএম্বলে প্রোভাইড করা হয়েছে এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে কিন্তু প্রোভাইড করা হয়েছে। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? ভালো করে দেখো। দি মোস্ট এসেন্সিয়াল ফিচার্স অফ দি পার্লামেন্টারি ফর্ম অফ দি গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের সব থেকে ক্রুশিয়ালস বা এসেন্সিয়াল ফিচার্স কোনটি? দেখো, সুপারিনিটি অফ দি পার্লামেন্ট, রিটেন কনস্টিটিউশনস, অ্যাকাউন্টেবিলিটি অফ দি এক্সিকিউটিভ টু দিস লেজিসলেচার্স, ডি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। দেখো, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের সব থেকে মোস্ট এসেন্সিয়াল ফিচার সেটা হচ্ছে সুপারিনিটি অফ দি পার্লামেন্ট। সুপারিনিটি অফ দি পার্লামেন্ট মানে কি? সার্বভৌম ক্ষমতা। ওকে, পার্লামেন্টের ক্ষমতা আছে কোনো পার্টটাকে অ্যামেন্ড করা সংবিধানের, কোনো পার্টটাকে অ্যাব্রোগেট করা, ওকে, তারপর হচ্ছে কোনো নিউ ল পাস করা। ওকে, তাহলে দেখো, আমাদের পার্লামেন্টারি সিস্টেমের ওকে সব থেকে মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট যেটা হচ্ছে পার্লামেন্টের হাতে সার্বভৌম ক্ষমতা থাকবে। ওকে, পার্লামেন্ট হচ্ছে সর্বসর্বা। ওকে, এইটা মনে রাখতে হবে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে। তারপরে কোশ্চেন নাম্বার 14 কি বলেছে? দেখো, দি কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া ইজ রিপাবলিক। দেখো, আমাদের কনস্টিটিউশনসটা এটা রিপাবলিক। ওকে, কেন? অপশান সি প্রোভাইড ফর অ্যান ইলেক্টেড পার্লামেন্ট, কারণ এখানে হচ্ছে
যে পার্লামেন্টটা হচ্ছে এটা পিপলস দ্বারা ইলেক্টেড হচ্ছে তার জন্য। না প্রোভাইডেড ফর অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, মানে যেখানে প্রাপ্তবয়স্ক আছে তারা 18+ যারা বয়স্ক আছে পিপলস আছে তারা হচ্ছে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করছে তার জন্য। না কন্টেন্টস বিলস অফ রাইট, অ্যান্ড ডি হ্যাজ নো হেরিডিটি এলিমেন্টস। দেখো এটা সঠিক অ্যান্সার হবে অপশনস। দেখো এইটাও কিন্তু কিছুটা হয়, এটাকেও আমরা বলতে পারি, ঠিক আছে? দুটো কিন্তু অপশনের মধ্যে ক্লাস হবে, বাট মোস্ট প্রমিনেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশনস টি, হ্যাজ নো হেরিডিটি এলিমেন্টস। ওকে, আমাদের এখানে সিস্টেমে হেরিডিটি কোনো ব্যাপারই নেই। আমাদের যে এখানে নেতা যারা চুজ হয় তারা কিন্তু পিপলসের দ্বারাই চুজ হয়, এবং হচ্ছে হেরে গেলে তার কিন্তু পাওয়ার থাকে না। তাহলে এটা অপশন সঠিক অ্যান্সার হচ্ছে অপশনস ডি। তারপরে কোশ্চেন নাম্বার 14, এবং এটা হচ্ছে সিডিএস এর পেপার 2013-এর। কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রিগার্ড টু দ্য ফেডারেল সিস্টেম ইজ আর কারেক্ট? ফেডারেল সিস্টেমের দিক দিয়ে কোন দুটো স্টেটমেন্ট কারেক্ট সেটা জানতে চেয়েছে। ইন এ ফেডারেশনস টু সেটস অফ গভর্নমেন্ট কোএক্সিস্ট অ্যান্ড দেয়ার ইজ এ ডিস্ট্রিবিউশনস অফ পাওয়ার। এটা ভেরি ট্রু স্টেটমেন্ট। দেখো ফেডারেল আমাদের ইন্ডিয়াতে সেটা হচ্ছে ফেডারেলিজম আছে, এবং এখানে কি আছে, সেন্টারে হচ্ছে মোদি আছে, স্টেটে কে আছে, মমতা ব্যানার্জি আছে। দুটো সরকার চলছে, সমান্তরালভাবে চলছে, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট এটাও পিপুলস দ্বারা ইলেক্টেড হয়েছে, এখানে স্টেট গভর্নমেন্ট যেটা আছে সেটাও হচ্ছে মানুষ দ্বারা নির্বাচিত হয়েছে। ওকে, এবং তাদের মধ্যে হচ্ছে কি হচ্ছে ডিস্ট্রিবিউশনস অফ পাওয়ার আছে। ওকে, তাহলে এই কোশ্চেনে এই যে স্টেটমেন্ট আছে এটা কিন্তু সঠিক। তারপর দেখো দেয়ার ইজ এ রিটেন কনস্টিটিউশনস, অবশ্যই এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ফেডারেল সিস্টেম গভর্নমেন্টের এখানে একটা রিটেন্স কনস্টিটিউশনস থাকবে, আনরিটেন কনস্টিটিউশনস না, রিটেন কনস্টিটিউশনস থাকবে। তাহলে এই স্টেটমেন্টটাও সঠিক। তাহলে দেখো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, বোথ ওয়ান অ্যান্ড বি স্টেটমেন্ট দুটোই হচ্ছে কারেক্ট। তো আজকের আমরা টোটাল 15খানা কোশ্চেন্স নিয়ে ডিসকাশনস করলাম। আমাদের ডিসকাশনসটা এইভাবে জারি থাকবে ডিসেম্বর পর্যন্ত, মেন এক্সামের আগ পর্যন্ত। তোমরা হচ্ছে প্রত্যেক ক্লাস ফলো করতে থাকো, এবং দেখো আমাদের এই ডিসকাশনের পিডিএফ ফাইল যেটা আছে এটা পেতে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তার লিঙ্ক, ওখানে অবশ্যই জয়েন করবে, এবং তোমরা কিন্তু প্রত্যেক ভিডিওর পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, ভালো থাকবে সবাই, এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।